আসসালামু আলাইকুম। তিলক ভার্মা এবং তাওহিদ হৃদয় একই ব্যাচের প্লেয়ার, তারপরও তিলক ভার্মারা একেবারে রেগুলার বেসিসে ম্যাচ উইনার, একদম ন্যাশনাল টিমে তারা প্রস্তুত হয়েই আসেন। অন্যদিকে তাওহিদ হৃদয়তে ন্যাশনাল টিমে এসে বেশ কয়েক বছর খেলে নিজেদেরকে এস্টাবলিশ করতে হয় এবং তারা ম্যাচ উইনার হন আসলে কালে ভদ্রে। এর পেছনে কারণটা হচ্ছে এই যে তিলক ভার্মাদের কথা বলছি, এরা হচ্ছে রাহুল দ্রাবিড়ের পাইপলাইনের প্রোডাক্ট। এবং রাহুল দ্রাবিড় যখন 2016-17 সালে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলেন, তখন যে পলিসিগুলো প্রণয়ন করেছিলেন, তখন যে ডেভেলপমেন্ট স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, ইন্ডিয়ান ক্রিকেট এখনও সেটাই ফলো করছে এবং এই ফলশ্রুতিতে তারা আগামী 20 থেকে 30 বছরের ক্রিকেটার রেডি করে ফেলার প্রক্রিয়াটা কিন্তু গ্রহণ করে ফেলেছে। সো তাদের কখনোই ম্যাচ উইনার ক্রিকেটারের অভাব হবে না এবং সেটা হচ্ছে না। বিস্তারিত আলোচনা করতে চাই, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিই, তা হচ্ছে এই আলোচনাটা পুরোপুরি বোরিং হবে, কারণ এই আলোচনাটাতে সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কথা আছে। এই যে তিলক ভার্মাদের কথা আমরা বলছি, যে এই তিলক ভার্মারা এসেই তারা এস্টাবলিশ হতে পারেন, বা জয়সওয়ালরা এসেই তারা এস্টাবলিশ হতে পারেন, বা এসেই তারা ম্যাচ উইনার হন, তার পেছনে অন্যতম বড় কারণটা লুকিয়ে আছে তাদের রুট লেভেল ক্রিকেট থেকে। 2016-17 সালে রাহুল দ্রাবিড় যখন ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর হয়েছেন, তিনি এবং পারাস মামরে মিলে একটা ডিসকাশন করছিলেন এবং সেই ডিসকাশনটা ছিল, তারা যখন যে প্রজন্মে ক্রিকেট খেলেছেন তখন কিন্তু ইন্ডিয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার এত উন্নত ছিল না। সো তাদেরকেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে বা দীর্ঘদিন ডোমেস্টিক ক্রিকেট খেলে তারপর প্রস্তুত হতে হয়েছে। দ্রাবিড় চিন্তা করলেন যে না, আমি আমার দেশের পাইপলাইনটা এমনভাবে সেট করব যার মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার একদম প্রথম ম্যাচ থেকেই মনে হবে তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, প্রথম ম্যাচ থেকেই তিনি আলটিমেটলি ম্যাচ উইনার থাকবেন। এবং এই পুরো প্রক্রিয়াটাতে শুধুমাত্র কোচেসদের ভূমিকা না, কোচ, অ্যানালিস্ট, ফিজিও প্রত্যেকের একসঙ্গে অবদান আছে এবং ভিডিও অ্যানালিস্টদের অবদানটা আসলে এক্ষেত্রে অনেক বেশি মাত্রা, এবং সেটা একদম রুট লেভেল ক্রিকেট থেকে। প্রথমত ইন্ডিয়া ক্রিকেটের এজ লেভেল স্ট্রাকচারটা মূলত 4টা ভাগে বিভক্ত: অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 23। এই যে অনূর্ধ্ব 23-এর যে বিষয়টা, অনূর্ধ্ব 23টা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নাই, এবং আন্ডার 19 পাস করার পরে একজন প্লেয়ারকে আলটিমেটলি আন্ডার 23 খেলে তারপর টপ লেভেলের ক্রিকেটে প্রবেশ করতে হয়। আমাদের বাংলাদেশের ক্রিকেটে এই আন্ডার 23টা আসলে পুরোপুরি একদম নাই। এখন এই জায়গাটা আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন রাহুল দ্রাবিড়ের পলিসিটা এরকম ছিল, আন্ডার 18 লেভেলটা নিয়ে কথা বলি। আন্ডার 18 লেভেলে তাদের টপ সার্কিটে 38টা টিম রয়েছে। এই 38টা টিমের প্রত্যেকটা টিমে ন্যাশনাল টিমের সমপর্যায়ের কোচিং স্টাফ রয়েছে, মানে হাই পারফরমেন্স কোচেসরা রয়েছেন যারা লেভেল 3 কোচিং কোর্স হোল্ডার। সেই টিমগুলোতে ব্যাটিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, বোলিং কোচ, ফিজিও, অ্যানালিস্ট সবাই রয়েছেন। আবারও বলি, ফিজিও, অ্যানালিস্ট সবাই রয়েছেন। তার মানে এই 38টা টিমের ইন্ডিভিজুয়াল প্লেয়ার যারা, এই 38টা টিমের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ডেটা রেকর্ড কিন্তু বিসিসিআই এর ডেটা অ্যানালিস্ট সেন্টারে রয়েছে, কারণ প্রত্যেক টিমের সঙ্গে একজন করে অ্যানালিস্ট থাকছেন। এবারে এই 38টা টিম থেকে আমি শুধুমাত্র আন্ডার 18 লেভেলের কথা একটা এক্সাম্পল হিসাবে বলছি। এই 38টা টিম থেকে 150 জন প্লেয়ারকে সিলেক্ট করে 25 জনের 6টা গ্রুপে ভাগ করে 6টা জোনাল ক্রিকেট একাডেমিতে 1 মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। এবং এই যে 1 মাসের প্রশিক্ষণ ক্যাম্পে যারা কোচেস থাকেন, অ্যানালিস্ট থাকেন এবং যারা ফিজিও ট্রেনার থাকেন, তারা সবাই কিন্তু অত্যন্ত উঁচু মাপের, একদম ন্যাশনাল টিমের ইকুইভ্যালেন্ট লেভেলে। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই, আতুল গায়কোয়াড় নামে একজন কোচ আছেন যিনি লেভেল 4 কোচিং ডিগ্রি হোল্ডার এবং তিনি বোলিং বায়োমেকানিক্সের উপর পিএইচডি হোল্ডার। সো এই যে বলছিলাম যে এই যে 25 জনের 6টা গ্রুপে ভাগ করে 6টা জোনাল একাডেমিতে কোচিং কোর্সগুলো করানো হচ্ছে, মানে তাদের স্কিল ক্যাম্পগুলো করানো হচ্ছে, এই জায়গায় যে কোচেসরা আছেন, এই কোচদেরকে তৈরি করার জন্য রাহুল দ্রাবিড় আবার কোভিডের সময় বেশ কিছু কোচিং প্রোগ্রামও সেট করেছিলেন, যাতে তাদের দেশে লেভেল 3 বা হাই পারফরমেন্স কোচেসের সংখ্যাটা বৃদ্ধি পায়। এখন ওই যে প্লেয়াররা যারা 25 জন করে একাডেমিতে থাকছেন, এরা ম্যাচ সিচুয়েশনে ক্রিকেট খেলেন, এদের ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্ট করা হয়। ভিডিও অ্যানালিস্টরা রাতের বেলা তাদেরকে নিয়ে বসেন, কার কোন জায়গায় কী কী ব্যাপার রয়েছে, এবং কোচেসরা মূলত প্লেয়ারদেরকে আইডেন্টিফাই করে ফেলেন। এই প্লেয়ারটা আলটিমেটলি অনেক বেশি দৌড়াতে পারে, এই প্লেয়ারটার রেঞ্জ হিটিং অনেক বেটার, এই প্লেয়ারটার রানিং বিটুইন দ্য উইকেটস অনেক বেটার, এই প্লেয়ারটার স্ট্রাইক রোটেশন অনেক বেটার, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গোল সেট করা হয়। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গোল সেট করে তাদের মধ্যে একটা কম্পিটিশনের মাধ্যমে ওই যে 150 জন ক্রিকেটারের মধ্য থেকে 50 জন ক্রিকেটারকে বাছাই করা হয়, যেই 50 জন ক্রিকেটার আলটিমেটলি 2টা গ্রুপে ভাগ হয়ে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আলাদা আলাদা করে তাদের প্র্যাকটিস করানো হয়। এবং সেই প্র্যাকটিসের মধ্যে কিন্তু ওই জায়গাটায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির কোচেস যারা আছেন, আমি নাম মেনশন করতে পারি, রমেশ পাওয়ার, অজয় রাত্রা, পারাস মামরে, যাদের কথা বলছিলাম, এই কোচেসরা তাদেরকে ট্রেন আপ করে থাকেন। এবং প্রত্যেক টিমের সঙ্গে, মানে প্রত্যেক ট্রেনিং সেশনে
অ্যানালিস্টরা থাকেন এবং একজন অ্যানালিস্ট না একাধিক অ্যানালিস্ট থাকেন। এই জায়গাটায় পরবর্তী সময় পারেস মামরা একটা বিষয় নোটিস করলেন, সেটা হচ্ছে প্লেয়াররা যখন ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ওই যে জোনাল ক্রিকেট একাডেমি থেকে যে 150 জন থেকে 50 জন বাছাই হচ্ছে, বাদবাকি ক্রিকেটাররা যারা আছেন যারা ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছেন, পরে ক্যাম্প করতে পারছেন না, তাদের কি হবে? এদের প্রত্যেককে একটা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বিসিসিআই তাদের সিস্টেমের আওতায় নিয়ে আসলো দেবরাজ রাউত, যাকে আমরা গত বছর বাংলাদেশে এনেছিলাম। সেই দেবরাজ রাউত একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে আলটিমেটলি ওই প্লেয়াররা বাসায় যাওয়ার পরও, ওই প্লেয়াররা ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার পরও তারা কি প্র্যাকটিস করবে, তারা কতটুকু ওয়ার্কলোড নেবে, কতটুকু রানিং করবে, কতটুকু বোলিং করবে, কতটুকু ব্যাটিং করবে, এই সব কিছু তাদেরকে ওই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার পরও, বিসিসিআইয়ের সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার পরও তাদেরকে ওই ব্যাপারে দিক নির্দেশনা এবং গাইডেন্স প্রদান করা হতে থাকে। অর্থাৎ অনেক প্লেয়ার আছেন লেট ফ্লারিশ করেন, আন্ডার-19 টিমে চান্স পান নাই, কিন্তু তারা লেট ফ্লারিশ করবেন। সো ওই যে বিসিসিআইয়ের সিস্টেমে একবার যখন চলে আসছেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক প্লেয়ারকে প্রতি সপ্তাহের তাদের গাইডলাইন নির্দেশনা প্রদান করা হয় ওই অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটা মূলত দেবরাজ রাউত ডিজাইন করেছিলেন। এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ওই যে 150 জন বা 50 জন প্লেয়ারকে যে সিলেক্ট করা হচ্ছে, কারা সিলেক্ট করছেন? এগুলো হচ্ছে তাদের জুনিয়র সিলেকশন কমিটি। জুনিয়র সিলেকশন কমিটিতে অনেক মানুষ একসঙ্গে কিন্তু ইনভলভ। ফরমার সিলেক্টর আছেন 5 জন, তবে যে সমস্ত জায়গাতে সিলেক্টররা যেতে পারছেন না, ওই সমস্ত জায়গাতে দায়িত্ব দেওয়া হয় আম্পায়ার, ম্যাচ রেফারি, স্কোরারদেরকে। তারা আনঅফিসিয়াল সিলেক্টর হিসাবে কাজ করেন এবং তারা টাকা পয়সা পান এটার জন্য। তারা এটার জন্য টাকা পয়সা পান, কারণ দিন শেষে টাকা পয়সা যদি আপনি না পান, তাহলে আপনি কি মানে বিনা পয়সায় খাটবেন নাকি? সেটা তো হতে পারে না। সো তাদেরকে এনকারেজ করার জন্য বিসিসিআই কিন্তু ওই আম্পায়ার, তারপর যারা স্কোরার আছেন কিংবা যারা কোচিং স্টাফের সদস্য আছেন কিংবা অন্যান্য যারা ওই জায়গায় প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদেরকেও পে করা হচ্ছে যে ভাই আপনারাও সিলেক্ট করেন, এবং সেগুলো সিলেক্ট করে দেয়া বিসিসিআইয়ের যে দিস আর আওয়ার ট্রাস্টেড পিপল, এবং এই পিপলগুলোই আলটিমেটলি প্লেয়ার সিলেকশনটা করবে। সো দিস ইজ দ্য এন্টায়ার প্রসিডিউর। আমি শুধুমাত্র আন্ডার-18-এর কথা বললাম, আন্ডার-23তেও ব্যাপারটা কিন্তু এরকম, আন্ডার-14এও ব্যাপারটা এরকম, আন্ডার-16এও ব্যাপারটা এরকম। এবারে আসি আন্ডার-19 লেভেলের পরে ইন্ডিয়া ক্রিকেট টিমের এই যে প্লেয়ারদের এই যে ফ্লারিশ করা, অনেক প্লেয়াররা আছেন লেট ফ্লারিশ করেন। আপনি যদি চিন্তা করেন মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, বিশেষ করে পেস বোলারদেরকে আমরা দেখি যে অনেক লেট ফ্লারিশ করেন। কীভাবে করেন? এক্ষেত্রে ইন্ডিয়া এ টিমের কার্যক্রমটা অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট। এ টিমের অ্যানালিস্ট, এ টিমের ফিজিও, এ টিমের ট্রেনার, এ টিমের কোচিং স্টাফ, এদেরকে একদম ইকুইভ্যালেন্ট ফ্যাসিলিটিস দেওয়া হয় যেটা ন্যাশনাল টিমকে দেওয়া হয়। এ টিমের বেতনাদি সব কিছু একদম ইকুইভ্যালেন্টভাবে, এবং এ টিম শুধুমাত্র তারা করার জন্য করে না, এ টিমটাই তারা সিরিয়াসলি চিন্তা করে বছরে অন্তত তারা 4টা করে সিরিজ, 2টা হোম 2টা অ্যাওয়ে এনশিওর করে যে করবই। একটা মজার পরিসংখ্যান, 2019 থেকে 2021 সাল পর্যন্ত ইন্ডিয়া এ টিম 24টা টেস্ট ম্যাচ খেলেছে। ইন্ডিয়া এ টিম 24টা টেস্ট ম্যাচ খেলেছে, যেটা নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশের মূল দলও খেলে নাই একসঙ্গে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে এ টিমের এই স্ট্রাকচারটাকে অনেক সুগঠিত করা, অ্যানালিস্টদেরকে এই জায়গাটা আরও বেশি বেশি করে ইনভলভ করা, এবং তারা ওই কাজটাই আসলে ওই জায়গাটাতে করেছে। রাহুল দ্রাবিড় ওই কাজটাই করেছেন। প্রতি বছর অন্তত 4টা সিরিজ তিনি এনশিওর করেছেন যেটা রেড বলের সিরিজ খেলতে হবে, লাল বলের। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেট যত বেশি খেলবে তত বেশি টেকনিক শার্প হবে। আপনি তখন ওয়ানডে বলেন, তখন টি20 বলেন, সব কিছুই কিন্তু একসঙ্গে আসলে পরিস্ফুটিত হবে। আপনি খুব রিসেন্টলি দেখবেন যে ইন্ডিয়া টিম যখন ইংল্যান্ড ট্যুর করেছে, ইন্ডিয়ার এ টিমও কিন্তু ইংল্যান্ড ট্যুর করেছে ইকুইভ্যালেন্ট টাইমে। ইন্ডিয়া আন্ডার-19 টিমও ইংল্যান্ড আন্ডার-19 টিমের সঙ্গে ট্যুর করেছে। ইন্ডিয়া উইমেন্স টিমও ইংল্যান্ড উইমেন্স টিমের সঙ্গে ট্যুর করেছে। সো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু রাহুল দ্রাবিড়ের ওই সময় দাঁড় করিয়ে দেওয়া, এবং এই স্ট্রাকচারগুলো মূলত একদম পুরোপুরি পরিকল্পনার ফসল, এবং এত পরিকল্পনা আছে দেখেই ইন্ডিয়া টিমে প্লেয়াররা যখন আসে তারা একদম সুপার ডুপার লেভেলের রেডি হয়ে আসে। তারা এমনি এমনি কিন্তু চলে আসে না। 19-এর পর যে বিষয়টা বললাম যে আন্ডার-23 লেভেল, একদম 18-এর যে এক্সাম্পলটা দিলাম, যেইভাবে তাদের স্কিল ক্যাম্প এবং যেইভাবে আসলে যে প্লেয়ারগুলো স্কিল ক্যাম্প থেকে বাদ পড়ছেন, স্কিল ক্যাম্প থেকে বাদ পড়ার পরও সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তারা কিন্তু রিলেটেড উইথ দ্য ক্রিকেট বোর্ড, তারা কিন্তু ইনক্লুডেড উইথ দ্য ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড থেকে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, তুমি এই সপ্তাহে এতটুকু ওয়ার্কলোড নিবা, এতটুকু বোলিং করবা, এই ব্যাটিং করবা, ওই কাজ করবা, একদম ইন্ডিভিজুয়াল। এবং দিস ইজ ওয়্যার দ্য অ্যানালিস্টস আর very much important and they have made the revolutionary change. থ্যাঙ্কস টু রাহুল দ্রাবিড় পুরো বিশ্বব্যাপী তিনি একটা এক্সাম্পল কিন্তু সেট করে দিয়েছেন যে পাইপলাইনটা কিভাবে গড়তে হয়, এবং সেটা কিন্তু ইন্ডিয়া টিমের কোচ রাহুল দ্রাবিড় না। আপনি পরবর্তী সময় তাকে কোচ হিসেবে দেখেছেন ইন্ডিয়া টিমে, ইন্ডিয়া টিমের কোচ রাহুল দ্রাবিড় না,
ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর হিসেবে রাহুল দ্রাবিড়ের যে প্রশাসনিক কাজটা ছিল সেই জায়গাটাই আলটিমেটলি পুরো বিষয়টা চেঞ্জ করেছে। এবং এখানে পুরো বিষয়টা হচ্ছে সততার জায়গা। আপনি আপনার ক্রিকেটের ব্যাপারে সৎ। ইন্ডিয়া ক্রিকেট বোর্ডে পলিটিক্স নাই, ইন্ডিয়া ক্রিকেট বোর্ডে করাপশন নাই, সবই আছে, কিন্তু দিন শেষে তারা ক্রিকেটটাকে আগে রেখেছে। ক্রিকেটটাকে আগে রেখে বাদবাকি যত সব পলিটিক্স, জায়সা বলেন, যারাই বলেন বাইরে থেকে আসছে, তারা কেউ কিন্তু কখনো রাহুল দ্রাবিড়ের ডেভেলপমেন্ট কাজে বাধা দেন নাই। তারা কেউ কিন্তু কখনো রাহুল দ্রাবিড়ের ডেভেলপমেন্ট কাজ নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করেন নাই, তারা কিন্তু তাকে ডিস্টার্ব করেন নাই। একযোগে তারা সবাই ক্রিকেটের জন্য কাজ করেছে। বাদ বাকি রাজনীতি, যেরকম মিথুন মানহাসকে এই মুহূর্তে বিসিসিআই প্রেসিডেন্ট করা হচ্ছে, সেটা রাজনৈতিক ফ্যাক্টর থেকে হলে হতে পারে, কিন্তু ক্রিকেটটাকে তারা দিন শেষে ঠিক রাখে। যে সমস্ত মানুষরা ডেভেলপমেন্টের কাজ করেন, ওই যে পারাস মামরে এখনও আছেন, ওই যে অজয় রাত্রা এখনও আছেন, ওই যে রমেশ পাওয়ার এখনও আছেন, এদেরকে কোনো রাজনীতিবিদরা ইন্ডিয়ান ক্রিকেটে কখনো ডিস্টার্ব করবে না, কখনোই ডিস্টার্ব করবে না। ডেভেলপমেন্টের কাজটা ডেভেলপমেন্টের লোকজনই করে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। যারা ধৈর্য ধরে এই বোরিং আলোচনাটা এতক্ষণ ধরে শুনেছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আপনারাই প্রকৃত ক্রিকেট প্রেমী। থ্যাংক ইউ।